নমস্কার, পৌঁছে গেলাম সেই নদীবাঁধ ভাঙনে আবার দক্ষিণ 24 পরগনার নামখানার সেই ঈশ্বরীপুর দক্ষিণ, যেখানে মানে এখানেই আতঙ্ক ছিল। এর আগে আমরা দেখেছিলাম এখানে কিন্তু ধস নিয়েছিল, আর সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখিয়েছিলাম। আবার আজকে দেখাবো আবার নদীবাঁধের ধস। আজকের কৌশিকী অমাবস্যা, আর সেই অমাবস্যায় নদীর বাঁধ আর নদীর জলের স্রোত দেখাতে বলবো। নদীর স্রোতটা দেখান। এই যে নদীর স্রোত দেখছে, বুঝতে পারছেন নদীর স্রোত, আর এই যে ভাঙন, এই যে ভাঙন, সেই ভাঙনের কাছে আমরা পৌঁছে গেছি। আপনাদের দেখাচ্ছি নদী বাঁধ ভাঙলে এলাকার মানুষ কতটা আতঙ্কে থাকে, তাদের সঙ্গে কথা। আপনারা এই এলাকায় এখানে বসবাস? আমার এই শ্রীপুরে বসবাস। তো এই নদী বাঁধের হাল তো কেমন এখন? এখন খুব অবস্থা ভালো নয়, অবস্থা মানে খুব খারাপই, খুব খারাপ। মনে হয় কৌশিকী অমাবস্যা, কোটাল জল বাড়বে। এখন 3 দিন জল বাড়বে, ভেঙে গেলে বাঁধ ভেঙে যাবে, নোয়া জল ঢুকে যাবে। কিন্তু আর এতটা চাষযোগ্য জমি কি হবে? সব ক্ষতি হয়ে যাবে। প্রচুর, একে তো অতি ভারী বৃষ্টি হলে কি ক্ষতি, নোয়া জল ঢুকে গেলে আর নোয়া জল ঢুকে গেলে আর সব তো ক্ষতি হয়ে যাবে। আর কি ঘর বাড়ি টাড়ি সব ক্ষতি। কতটা আতঙ্কে এখন? বিশাল আতঙ্কে আছি। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তো এইখানে কত পরিবার বসবাস করে? এটি হচ্ছে 300-350 জন লোক, 350 মতন মানুষ বসবাস করেন। তাদের সবই চাষ জমি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই নদী বাঁধের হাল তো বেহাল, দেখতেই পাচ্ছি। বাঁধ ভেঙে গেলে ক্ষতি আমাদের। কাজ হচ্ছে, কাজ করলে যেখানে এসে দেখা দিচ্ছি, এখন কাজ করে যাচ্ছে। বর্ষাকালে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো কি হবে আগামী দিনে? আগামী দিনে কি ক্ষতি হয়ে যাবে আর কি হবে। কি নাম আপনার? আমার নাম সুরেন মন্ডল। সুরেন মন্ডল। এই এলাকায় বাড়ি? আমার এই এলাকায় বাড়ি। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে নদী বাঁধটা যেটা দেখাচ্ছি আমি, এই নদী বাঁধটা দেখাতে বলবো। এই নদী বাঁধের হাল দেখুন। এই যে ডেজার, ওই দূরে ডেজার রয়েছে, আর এইটাই সপ্তমুখী নদীর শাখা। আর ওইদিকে সপ্তমুখী নদী, ওই যে ট্রলারগুলি যাচ্ছে। আমি যদি আমার ক্যামেরা যদি ধরে রাখাচ্ছে, ওই দিকটা দেখাবো মেঘ কিভাবে রয়েছে, আমি সেটাও দেখাতে বলবো। যে মেঘ একদম কালো হয়ে রয়েছে, মেঘটা কালো হয়ে রয়েছে, আমি সেটাই দেখাতে বলবো যে মেঘ একদম কালো হয়ে রয়েছে। আর তার পাশাপাশি এই নদী বাঁধের ভাঙনটা সেটা যেমন তুলে ধরছি, তার পাশাপাশি নদীর স্রোতটা দেখায় আপনাদের, নদীর স্রোতটা দেখাচ্ছি। আর এই যে সপ্তমুখী নদী, যে নদী এখনো পর্যন্ত ধীরে 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 জল যে রেসে বইছে, অর্থাৎ স্রোতে বইছে, আর যেভাবে নদী বাঁধ ভেঙেছে। আমরা প্রথমেই বলেছিলাম যে এই সুন্দরবনের বিভিন্ন জায়গা, অর্থাৎ সুন্দরবনের ভৌগোলিক চিত্র অনুযায়ী নদী নালা বাদাবন, কিন্তু নদী নালা বাদাবন নিয়েই তো এই সুন্দরবনের মানুষ বসবাস করে রয়েছে। আর এখানে রয়েছে চাষযোগ্য জমি। এখানকার বেশিরভাগই মানুষ কৃষিকাজ, মৎস্যজীবী, পরিযায়ী শ্রমিক। আমরা প্রথমেই বলেছিলাম আমরা সেই জায়গায় এখানে। তবে এই যে পরিস্থিতি ভয়ঙ্কর, আর দেখাচ্ছি ঈশ্বরীপুর দক্ষিণের পরিস্থিতিটা কেমন রয়েছে। নদীবাঁধ, আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো, বা একটু আমার ভাই যিনি রয়েছেন ওনাকে বলবো একটু ক্যামেরাটা ধরে দিতে, কারণ এই পরিস্থিতি যে নদীবাঁধের ভাঙনটা উনি দেখাতে পারছেন না, নাহলে আমাকে দিন আমি দেখাই, কারণ আমাকে একটু দেখাতে হবে। এই আমি দেখাই যে নদীবাঁধের পরিস্থিতিটা কেমন রয়েছে। বুঝতেই পাচ্ছেন এই নদীবাঁধের হাল অর্থাৎ বেহাল রয়েছে, এটা সেই ছবি দেখে বুঝতেই পাচ্ছেন। আর আমি আপনাদের দেখাচ্ছি যেখানে ওই যে দূরে ডেজার দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ পরিস্থিতি কিন্তু এতটাই ভয়াবহ, যেখানে মানুষজন, অর্থাৎ এই যে মানুষ যারা রয়েছে তারা জানেন যে আমরা আগামী দিনে কি হবে। তাদের এই চাষযোগ্য জমি দেখেছেন। আমি আরেকবার যাব, এখানে দাদা কাকা রয়েছে। কাকা, এই রকম পরিস্থিতি কি বলবেন? আপনার এলাকায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই এলাকায় তো সব। আপনার কোন এলাকায় বাড়ি? ঈশ্বরীপুর এলাকা। আপনার ঈশ্বরীপুর এলাকায় বাড়ি? ঈশ্বরীপুর এলাকা বাড়ি। তো এই যে নদী বাঁধ ভেঙেছে, নদী বাঁধের কি অবস্থা এখন? আপনার কেমন রয়েছেন এখন? আমার তো এখন একটা কথা আছে কি, মানে নির্ভরশীল এখন রইতে পারছি না। এখন ঘরে তো সকল এই যদি আছে সমস্যার কটাল, যদি বান্দারি যদি ভেঙে টেঙে যায় তাহলে আমাকে তো সমস্যা। চতুর্দিকে লোক, ঈশ্বরীপুর গোটা জলে ভাসে নিতে হবে না, এই এলাকাটা ভেঙে যাবে সব, মানে এলাকা ভাঙবে। তো এই পরিস্থিতির উপরে এখন সরকারিভাবে লোকজন এসছে? সরকারিভাবে কোনো তো লোকজন তো এখন তো আসছে না, তো কেউ দেখতে পাই না কাউকে, এখনো পর্যন্ত কেউ আসছে না। তাহলে কি হবে? একে তো অমাবস্যার কোটাল, তারপরে আবার নদীর জল বাড়ছে, আর তারপরে তো অতি ভারী বৃষ্টি। তাহলে কি পরিস্থিতি, আতঙ্কটা কতটা? এখন আতঙ্ক তো সবকিছু তো জিনিস, এই তো দেখার তো সবকিছু আমাদের
বাউন্ডারি কোনো কাজ হচ্ছে না, এই তো দিচ্ছে বর্ষাকালে তো সব ভেঙে যাচ্ছে। আর ওই পিন পাতিয়া দিলে কি হবে না হবে কোনো কাজ, ও তো মাটি তো সব তো নেমে যাবে। মানে ওই যে বাঁশের যে পিন গুলো, হ্যাঁ ওগুলো হচ্ছে না, ওগুলো তো থাকছে না, ও তো নেমে যাচ্ছে আগলা আগলা সব। কি নাম আপনার? আমার বাটুল মন্ডল। বাটুর মন্ডল। তবে যাই হোক না কেন, আমি এই জায়গায় পৌঁছে আপনাদের সেই বাঁশের যে পিনগুলো দেখাতে বলবো। একটু আমার যিনি ক্যামেরা ধরে আছে ওনাকে আমি বলবো যে একটু পিনগুলো দেখাতে। আমি কিন্তু এই কষ্ট করে জল মাথায় নিয়ে কিন্তু পৌঁছেছি আর আপনাদের দেখাচ্ছি এই যে নদীর বাঁধের যে ভাঙনটা আর বাঁশের যে পিন বাঁশ যেটা পোতা হয়েছিল, কত মোটা দেখেছেন। আমি হয়তো রসিকতা করে বলছি, কিন্তু এই পিন বাসে কি নদীর মানে কি বলা যেতে পারে, নদীর বাঁধের মানে এগুলো যদি দেওয়া হয় বা এখানে যদি কোনো কিছু দেওয়া হয়, তো এই নদী বাঁধ ওই মাটি আটকে রাখতে পারবে? ও তো যে কোনো মুহূর্তে ভেঙেই যাবে। কাজের যে গুণগত মান, অর্থাৎ নিম্ন মানের সামগ্রী দিয়ে যদি কাজ হয়, তাহলে কি নদী বাঁধটাকে আটকানো যেতে পারে? জানি না। তবে এলাকার মানুষ যে আতঙ্কে রয়েছে তারা আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে যেমন কথা হচ্ছে আরও কথা হবে। তবে এই যে জায়গাটা, এই জায়গাটা ঈশ্বরীপুর দক্ষিণ, ওই দূরে একটা ডেজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কাজ হচ্ছিল। আর ঠিক বর্ষাকালেই কাজটা হয়, কারণ এইরকম পরিস্থিতি কিন্তু যতটা যাবেন ততটা দেখতে পাবেন। এইরকম একই অবস্থা এইভাবে দেখতে পাবেন। আর এদিকে রয়েছে চাষযোগ্য জমি, এদিকে রয়েছে চাষযোগ্য জমি, বিঘের পর বিঘে শুধু চাষযোগ্য জমি রয়েছে। আর এই যে অবস্থার কটালে যদি জলটা উঠে পড়ে, তাহলে কিন্তু এই নোনা জল ঘিরে ফেলবে পুরো চাষযোগ্য জমিকে। তার মানে এই মাঠের যে ধান, আমন ধান, সেটা আদবে থাকবে তো? প্রশ্নটা অনেক বড় চিহ্ন। তবে নদীর স্রোতটা আমি বারবার বলবো যে নদীর স্রোতটা কেমন দেখেছেন, অর্থাৎ নদীর স্রোত কিন্তু সেইভাবে বইছে। তো পরিস্থিতিটা এতটাই জটিল, অর্থাৎ বোঝা গেল যে এইভাবে যদি নদী বাঁধ বাঁধা হয়, তাহলে আগামী দিনে নদী বাঁধ ভেঙে জল ঢুকবে। এটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, নতুন করে বলার কিছু নেই। কারণ এই এলাকার যে সমস্ত মানুষ বসবাস করে তারা কিন্তু কৃষক, তাদের চাষযোগ্য জমি রয়েছে, আর সেই জায়গাতে তাদের চাষ করে ফসল ফলালে তারা খাওয়া দাওয়া করে। কিন্তু যদি বারবার করে যদি এইভাবে নদী বাঁধ ভেঙে যায়, তাহলে তাদের ফসল তো নষ্ট হবেই। আর একে তো দুর্যোগ আকাশ, সেই যেভাবে নিম্নচাপ হয়েছে, আর তার ফলে যে বৃষ্টি যেভাবে হচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে যেভাবে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে আমি যদি দেখাই, অতি ভারী থেকে ভারী বৃষ্টিও এই এলাকায় হয়েছে। যার ফলে এই যে মাঠটাকে দেখাতে বলবো, মাঠে দেখেছেন, মাঠে জল কিন্তু একদম জল দেখেছেন, মাঠে জল সেইভাবে কিন্তু মাঠে ধানের কানায় কানায় হয়ে গেছে। অর্থাৎ পরিস্থিতিটা ধীরে ধীরে কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে বা যারা দায়িত্বে রয়েছে, তারা সত্যি এই গ্রামের মানুষগুলির দিকে অবশ্যই মুখ তুলবেন বা দেখবেন। কারণ এইভাবে যদি বিঘের পর বিঘে জায়গা নদীগর্ভে চলে যায়, বা নদী বাঁধের হাল যদি এই বাঁশের বল্লি দিয়ে কি যেগুলো কাজ হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমরা কাদা রাস্তা অনেকটাই হেঁটে হেঁটে এসেছি, আবার দেখাবো। যেখানে আগামী সময় যেটা ভেঙেছিল আমরা সেটা তুলে ধরেছিলাম, সেটা আবার দেখাবো। অর্থাৎ ঈশ্বরীপুর দক্ষিণে প্রায় 300 পরিবার বসবাস করে, আর চাষযোগ্য জমি রয়েছে, যথেষ্ট চাষযোগ্য জমি রয়েছে। এই চাষযোগ্য জমি যে যথেষ্ট রয়েছে, আর ওইদিকে রয়েছে বাদাবন, ওইদিকে একটু দেখান, ওই যে বাদাবন, এটা জঙ্গল, শুশনি জঙ্গল। আর কিছুটা দূরেই গেলে শুশনি নদী, অর্থাৎ সপ্তমুখী নদীর ওই যে সপ্তমুখী দূরে ওটা দেখছেন সপ্তমুখী নদী। আর সপ্তমুখী নদীর ওই দিক থেকেই কিন্তু সব ধীরে ধীরে চলে যায় সেই সমুদ্রে, অর্থাৎ বে অফ বেঙ্গলে, গভীর সমুদ্রে মৎস্যজীবীরা মাছ ধরতে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি নদীর স্রোতটা দেখাচ্ছি। নদীর স্রোতটা যদি একটু দেখাই, এই যে নদীর স্রোতটা দেখছেন, কি পরিস্থিতি, কতটা ভয়াবহ পরিস্থিতি, বুঝতে পারছেন যে নদীর স্রোত হচ্ছে কিন্তু সেই মতনই। অর্থাৎ জল যদি বাড়ে, আর আমি এই যে খুব হচ্ছে, আমি তো যেতে পারছি না, ওনাকে বলবো আমাদের অনেকটাই এই ভাঙনটা দেখান। আর ওই দূরে তো ভাঙন রয়েছে, তো একই তো পরিস্থিতি। তবে আমি এখান থেকে ধীরে ধীরে ওই যে
আগের বারে যেটা কাজ হচ্ছিল, যেখানে ভেঙেছিল, ধস নিয়েছিল, আর এখানে তো ধসটা নিয়েছে, তো এই যে কাজ হয়েছে, এদিকটা দেখান, এদিকে দেখান, এবার অর্থাৎ এটার পুরো ধেপে পড়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যে কোনো মুহূর্তে অর্থাৎ হতে পারে, জল ঢুকে যেতে পারে। আর আমি আমি এইটা দেখাতে বলবো, এটা যে এইদিকে বাঁধটা দেওয়া হয়েছে, আর এইটা যে ধস নিয়েছে, আর ওই দিকে দূরে ওই যে দেখতে পাচ্ছেন ড্রেজার ওখানে রয়েছে, তবে কাজ হচ্ছে, তবে কি কাজ হবে সেটা আমি জানি না। তবে এলাকায় মানুষজন তারা যে আতঙ্কিত, তারা যে আতঙ্কে রয়েছে। এবার আমি ওই দিকেই যাব, ওই যেটা বাধা হয়েছিল আগের বারে, ওখানেই ধস নিয়েছিল, ওখানেই ধস নিয়েছিল। তো ওটা ধস নেওয়ার পরে কাজ হয়েছে, তো কাজ হয়েছে, কিন্তু কাজের গুণগত মানটা নিয়ে আবার একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে আমি বারে বারে যখন ওই গ্রামের শহরের থেকে গ্রামে ঢুকে যাই, গ্রামে এসে দেখি, গ্রামের মানুষদের সঙ্গে কথা বলি, গ্রামের মানুষজন আমাদের সঙ্গে কথা বলে তারা সেই একই কথাই বলে যে এই বুঝি নোনা জলে প্লাবিত হয়ে, শস্য থেকে, বসত বাড়ি থেকে, পুকুর ঘাট থেকে সবই যেন নোনা জলে প্লাবিত হয়ে যায়। আমরা প্রতিবারেই যখন প্রাকৃতিক দুর্যোগ হয় আর বন্যা হয়, তখন আমরা প্রতিবারেই কিন্তু ওই যে যখনই বন্যা দুর্যোগ হয়ে যায়, তাদের প্রভূত ক্ষতি হলে তখন আবার তাদের ঘুরে দাঁড়ানোর যে একটা সময় লাগে, তারা অনেকটা পিছিয়ে যায়। যেটুকু উপার্জন করে সেই উপার্জন দিয়ে আবার নতুন করে বসতবাড়ি, চাষযোগ্য জমি, এগুলোকে ঠিকঠাক করতে তাদের সময় চলে যায়। অর্থাৎ এইভাবে জীবন কাটে সুন্দরবনের প্রত্যন্ত এই সমস্ত এলাকার মানুষজনের। অর্থাৎ বোঝা গেল যে আমি এই জায়গাতে এসে কেন নদী বাঁধের ভাঙনটা দেখালাম। আমি এবার ধীরে ধীরে একটু উপর দিকে যাব, আমার ভাইকে বলবো একটু ধরে দিতে, কারণ এই জায়গাটা স্লিপ করলেই আমি নিচে গিয়ে পড়ে যাব। ছাতাটা ভাইকে দিতে বলবো, ছাতা ওনাকে দিন। আপনি এদিকে আসুন, ছাতাটা ওকে দাও। তো যাই হোক, এবারে আমরা এইটা দেখালাম। ওই দূরে দেখতে পাচ্ছেন ড্রেজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই দূরে ড্রেজার গাড়ি, ওই ড্রেজার গাড়িটা ওখানে কাজ করছিল, কিন্তু এই দুর্যোগে তারা কাজ কতটা করবে সেটা জানি না। তবে এইবারে আমরা ঘুরে ঘুরে গিয়ে দেখবো ওই সামনের দিকে, এদিকে গিয়ে একটু যাওয়া যেতে পারে। চলুন আমরা একটু আস্তে আস্তে করে ওই দিকেই যাই। আস্তে আস্তে করে আমি এই কাদা ঘাঁটতে ঘাঁটতে, দেখুন জীবনের ঝুঁকি অনেক নেওয়া হয়েছে, এখনও নিচ্ছি, সেইভাবে নেব, চলতে থাকবো। আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বরাবরই সেই গ্রামে পৌঁছে যায়, সেই গ্রামের খবর দেখায়, যে গ্রামে মানুষ বাস করে কিন্তু তার থাকে আতঙ্কে। তো কেন আতঙ্কে থাকে তার চিত্রটা দেখেই বুঝতে পারছেন। এই হচ্ছে সেই, আমি ধীরে 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 এগোচ্ছি, এগোতে এগোতে আপনাদের দেখাবো যে কাদা মাটির রাস্তা কাদা ঘাটাটা কোনো ব্যাপার নয়, ঘাটতেই হবে, যেতেই হবে। কারণ এই ভূমি, আমরা যদি বলি এই ভূমিই তো ভগবান, এই ভূমিতেই সব কিছু, যার উপরে দাঁড়িয়ে আমরা এত কথা বলি, এত কিছু নাচন কুদন আমাদের, তো সেই ভূমি যেখানে ঠিকঠাক নেই। তবে এই যে দেখাচ্ছি, আমি তো ভেবেছিলাম যে এই জায়গায় পা দিলে মনে হয় ঠিক করে দাঁড়িয়ে থাকবো, এ তো নেমে গেল, হঠাৎ করে নেমে গেল। তার মানে এই জায়গায় তো আর এগোনো যাওয়া যাবে না, এই হচ্ছে পরিস্থিতি, দেখেই বুঝতে পারছেন। এইবারে আমরা একদম পুরো যেখানে ধস নিয়েছে তার উপরেই দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে ধস, আর ওই যে সমুদ্রের স্রোত দেখেছেন, নদীর স্রোতটা দেখুন, নদীর স্রোত কিন্তু সেইভাবে বইছে। আর এই হচ্ছে নদী বাঁধ, আর এদিকে রয়েছে, একটু ঘুরিয়ে দিলে এদিকে চাষযোগ্য জমি, দেখুন ধান চাষ হয়েছে, এই হচ্ছে ধান চাষ হয়েছে পাশেই। মানে এইগুলো হচ্ছে বিঘের পর বিঘে শুধু ধানের চাষ, আমন ধানের চাষ হয়েছে, কিন্তু আমন ধানের চাষ হবে। আর এইদিকে এই নদীটা জল বেড়ে উঠবে, উঠ করে এইদিকে চলে যাবে, গেলেই ব্যাস কাজ হয়ে গেল। তার মানে কি বোঝা গেল? তার মানে আচ্ছা, এই জায়গাটায় আপনি তো এখানে বসবাস করেন, কি নাম আপনার? কি নাম? কর্ণধর জানা। কর্ণধর জানা। তো আপনার এই জায়গাটার নাম কি? ঈশ্বরীপুর। ঈশ্বরীপুর কি? ঈশ্বরীপুর কি দক্ষিণ? দক্ষিণ ঈশ্বরীপুর। তো এই তো নদী বাঁধ তো বেশ সুন্দর করে বাঁধা হয়েছে তো। হ্যাঁ, এই তো দুবার লাড়া গেছে এখানে। দুবার নাড়া হয়েছে? হ্যাঁ, এই বাঁধটা দুবার। তো এখন কি এই তো একটা ছোট্ট করে ধস নিয়েছে, এই তো ধস নিয়েছে, ওর পরিস্থিতি খুব খারাপ আছে। এই যদি আজকে ভাটায় যদি নিয়ে যায়, তাহলে ভাববো সন্ধ্যাবাদে ধস নিয়ে নেবে, এই বাঁধ নিয়ে নেবে, এ বাঁধ থাকবে না, তাহলে মানে নোনা জল ঢুকে পড়বে। হ্যাঁ, ঢুকার চেষ্টা আছে। তো এখানে কত মানুষ বসবাস করে? মানুষ যেখানে আছে হাজার খানে।
আচ্ছা, আপনাদের এর আগে কোনো দুর্যোগ হয়েছিল এইভাবে জল ঢুকেছিল? হ্যাঁ 2 বছর আগে 2 বছর ঢুকেছিল। কি নাম আপনার? করোনাতে হচ্ছে না। কর্ণধর বাবু, এখানেই বাড়ি। আপনার বাড়ি কোথায়? আপনার এই জায়গায় বাড়ি? জল ঢুকেছিল এর আগে? তো এদিকে তাকান, আপনি ছাতাটা তুলুন। বলছি যে এই যে নদী বাঁধটা যেটা হয়েছে, এই নদী বাঁধে এই আজকের অমাবস্যার কটালে যদি জল বাড়ে তা কি হবে? জল বাড়লে কি হবে, আবার ভেঙে যাবে, আবার জল বাড়লে। আবার জল বাড়লে এ তো চাষযোগ্য জমি প্রচুর রয়েছে, আমন ধান চাষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো কি বলবেন? কি বলবো, জল বাড়লে ভেঙে যাবে। কি নাম আপনার? কি নাম? আমার নাম বাবলু দলে। বলছি যে আপনারা তো এখানেই বসবাস করে আছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু এখানেই আমরা আছি। তো আমাদের প্রতি বছর এইভাবে বন্যা হয়, এইভাবে বিঘা বিঘা জমি নদীতে চলে যায়। প্রতি বছর এইভাবে বন্যা হয়, সরকার এতে কোনো দেখেনি। আমাদের এখানকার ধরো নেতা ফেতা যারা আছে তারা কোনো বিকল্প কোনো পদক্ষেপ নেয়নি। প্রতি বছর মানুষের বিঘা বিঘা জায়গা এইভাবে নষ্ট হয়ে যায়। তো এই যে এই সময় বর্ষাকাল, তারপরে এই আজকের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, আর এই নদীর যে স্রোত দেখছি, আর নদী জল কিন্তু বাড়ছে, আর এদিকে রয়েছে আমন ধানের চাষ আর অতি ভারী বৃষ্টি, সব মিলিয়ে কি বলবেন? আপনারা কতটা আতঙ্কে? কি বলবো, আমরা খুব আতঙ্কে আছি। পুরো গ্রামবাসী অসহায়, করার কিচ্ছু নেই আমাদের, এইভাবেই থাকতে হচ্ছে। বাপ ঠাকুরদা এইভাবে আছে, আমরাও এইভাবেই আছি। সরকারের কোনো বিকল্পই নিচ্ছে না। রাস্তাঘাট কোনোদিন কোনো বছর কাজ হচ্ছে না। আসছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ওই কিছু একটু যেখানে ভেঙে যাচ্ছে দূর করে মাটি দিয়ে আবার চলে যাচ্ছে। আবার আগের বছর আসছে, আবার একটু মাটি দিচ্ছে, আবার চলে যাচ্ছে। ওদের এই ব্যবস্থা, আর কিছু আমাদের গ্রামের কোনো উন্নয়নের কিছুই নেই। না আছে রাস্তাঘাট, না আছে কিছুই নেই। তা এই যে বল্লিগুলো দেওয়া হয়েছে, ওই যে বল্লিগুলো দেখতে পেলাম, বল্লিগুলো মজবুত তো? এই বল্লিগুলো মজবুত বলতে কি, বল্লিগুলো বছর 3 হয়ে গেছে এইভাবে দেওয়া হয়ে আছে। ওই বল্লি তুলে আবার দিচ্ছে, ওইটা তুলে আবার দিচ্ছে। আগালি দেখতে পাচ্ছি তো, বাসের আগালি ফাগালি জায়গা দিয়েছে। এগুলো গ্রামের, আমাদের সরকার মানে তোমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট কোনো দেয়নি, এটা গ্রামেরই, সবই গ্রামের দই দিয়েছে। গ্রামের বাসিন্দা, এগুলো সব গ্রামবাসীরাই দিয়েছে। ঘুরে দেখাতে বলবো, গ্রামবাসীরা দিয়েছে। এইটা দেখান, এইগুলো গ্রামবাসীরা চেষ্টা করেছিল নদী বাঁধটা যাতে রক্ষা হয়, এইগুলো গ্রামবাসীর দেওয়া। অর্থাৎ বুঝতেই পারছি। কি ভাই, তোমার কি নাম? আমার নাম বিশ্বজিৎ জানা। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। তো অর্থাৎ বোঝা গেল গ্রামবাসীরা চেষ্টা করছে, তারা কিন্তু এই নদী বাঁধটাকে কোনো রকম ঠিকঠাক করে বেঁধে রাখতে, কারণ তাদের পাশেই রয়েছে আমন ধানের চাষ, আর সেটাই কিন্তু তাদের যদি ডুবে যায় তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাবে। ওই দূরে একটা দাদাকে দেখতে পাচ্ছি, এই রাস্তায় যেতে 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 যদি আছাড় খেয়ে পড়ে যাই, কেন অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসে আমরা আমাদের গ্রামে চলে আসি, কিন্তু এই যে এতটা যে আসছি দাদা, আমরা তো রিস্ক নিয়ে কাদা খাটতে খাটতে আপনার এলাকায় এসছি। হ্যাঁ, ডিপার্টমেন্ট আসছে ওনাদের ধরুন, কেন বছরের পর বছর এইভাবে হচ্ছে, ভাঙন রোধের কোনো বিকল্প কিছু পরিকল্পনা সরকার কিছু নিচ্ছে না। আমরা বছরের পর বছর জায়গা দিচ্ছি আর জমি নষ্ট হচ্ছে। এই যে এই বছরে আপনারা দেখুন না যে যেভাবে জলমগ্ন হয়ে আছে পুরো এলাকাটা, আর নদী বাউন্ডারির অবস্থা, এই জল যদি না নিকাশি যদি না ঠিক থাকে তাহলে অটোমেটিক নদী বাউন্ডারি ভাঙন নেবে। তারপরে দেখুন ওইখান থেকে বিস্তর এই জায়গাটা কোনো ভাঙনের কোনো প্রতিরোধ মানে ব্যবস্থা নিচ্ছে না সরকার। আসছে শুধু খালি ওই যেখানে একটু ভাঙন হচ্ছে সেখানে বাঁধা হচ্ছে। এইখানে কমের পক্ষে সরকার যেভাবে মানে খরচটা করলো, সেই খরচ যদি খড়ের জন্য যদি কিছু সসেস টসেস কিছু ফেলে যদি ব্যবস্থা নিত, আশা করি আমাদের এই নদী বাউন্ডারি ভাঙনটা রোধ হতো। কিন্তু আজ পর্যন্ত সেই ব্যবস্থা কেউ নিচ্ছে না। বিঘার পর বিঘার আমাদের জমি যাচ্ছে বছর বছর। এই বাঁধটাই তো এই সামনে 1 মাসও হয়নি, এই বাঁধটা 1 মাস হয়নি। যদি আজকের এই অবস্থা হয় দেখুন, আর আপনারা কিছুটা এগিয়ে যান, দেখবেন ওখান থেকে পুরো অর্ধেক বাঁধটা টেনে নিয়ে চলে গেছে, মানে ধস নিয়ে নিয়েছে। 2 একের মধ্যে হয়তো বাঁধটা নদীর জলেই চলে যাবে। ভারী কটাল একদম। তো কৌশিকী অমাবস্যা, কটাল রয়েছে, জল বাড়ছে তো, জল বাড়বে আরো 4 দিন জল বাড়বে। এর থেকে আজকে যে জলটা বেড়েছে তার থেকে আরো 3 দিন আরো মানে বিক্ষিপ্ত ভাবে জল বাড়বে। কিন্তু আমাদের এই চাষ যে করেছি, এই বাড়িতে ধান নিয়ে যাওয়ার মতন নয়, কেন এই নোনা জল ঢুকবে 2 একের মধ্যে। তো একমাত্র মনে হয় চাষের উপরে চাষের উপরে নির্ভরশীল আমরা সবাই, সব সাধারণ মানুষ চাষের উপরে নির্ভরশীল। এই জায়গাটা কোন জায়গা? ঈশ্বরীপুর সপ্তমুখী, দক্ষিণ পাড়া সপ্তমুখী সংলগ্ন এলাকা। কত পরিবার বসবাস করেন? আমরা দেখুন আমাদের পরিবার বলতে আমরা 2 নম্বর সিট আছি, মানে এটা ঈশ্বরীপুর দক্ষিণ পাড়া থেকে বাসুদেব সিং এর বাড়ি পর্যন্ত 2 নম্বর সিট। এখানে 140টা ফ্যামিলি আমরা বসবাস করি। এই করে নিয়ে আপনারা পুরো ঈশ্বরীপুর যেতে গেলে আমরা আপাতত আপনার 300-350 মতো ফ্যামিলি বাস করি। এবারে চাষের জমি রয়েছে, এখানে যদি জল ঢুকে পুরো এলাকাটা জলে প্লাবিত হয়ে যাবে। এর আগে দুর্যোগ হয়েছিল? এর আগে তো প্রচুরবার দুর্যোগ হয়েছে, যেমন আপনার এই লাস্টে যেটা ইয়াস হলো, আমফান হলো, বুলবুল হলো, সব তো জল ঢুকেছে। কিন্তু প্রভূত ক্ষতি, কিন্তু সরকার থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কতটা আতঙ্কে আছে? প্রচুর তো আতঙ্কে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে আছি, কখন জল ঢুকে যাবে তা ঠিক আছে।
কোথায় যাব কি করবো, এক ফ্লাড হাউস করেছে, সে যেতে হবে এখান থেকে আধ ঘন্টা পায়ে হেঁটে, সেখানে গিয়ে ফ্লাড হাউসে গিয়ে উঠতে হবে। কি নাম আপনার? আমার নাম সমাপ্ত সাগর মণ্ডল। সমাপ্ত সাগর বললেন, দাদা বললেন, খুব সুন্দর কথা বলেছে। নদী বাঁধের একটু ওই এটা দেখাতে বলি, দেখাও একটু। আর ওই যে একটু ওখানে যে এটা ধসটা নিয়েছে, চলো তো ওইখানে একটু দেখাই। এই 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 ধস যদি নিয়ে নেয়, এই রাস্তা আমরাও হাঁটছি, আমরাও বুঝতে পারছি। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে আমি ধীরে 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 এগোচ্ছি, এগোতে এগোতে আপনাদের দেখাবো যে পরিস্থিতিটা বড্ড জটিল। কারণ এই রাস্তা আর এই এলাকা আমরা যখনই পৌঁছচ্ছি আপনাদের দেখাচ্ছি। তো এই যে পরিস্থিতিটা বুঝতেই পারছেন, এই যে আমি যতটা এগোচ্ছি, যতটা এগোতে এগোতে এইবারে আপনাদের একটু দেখাবো। কারণ এই রাস্তাটা একটু শক্ত, তবে এই রাস্তাটা শক্ত হওয়ার কারণে আমি একটু হাঁটতে পারছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই সামনেটাই ধস নিয়েছে, যেটা দেখে বুঝতে পারছেন যে এই যে ধসটা নিয়েছে, যেটা দাদাভাই একটু আগে বলেছিলেন যে এই ধসটা যে নিয়েছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে ধস নিয়েছে, এই দেখেছেন ধসের ছবিটা, এই ধস নিয়েছে এই জায়গাটা। ধস নেওয়া মানে এই ধীরে ধীরে নদী বাঁধ যদি এইভাবে যদি ধস নেয়, তাহলে কিন্তু একেবারে চলে যাবে। ওই দপ্তরের লোকজন আসছে, এই যে ধস, এই ধসটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে ধস নেওয়ার পরে এই দেখেছেন, এই হচ্ছে ধস। তো এইভাবে ধস নেওয়া হয়েছে। আর নদী বাঁধের যে চারটা রয়েছে, তবে বাঁশগুলি দেখেছেন, এই বাঁশগুলি দেখেছেন, এই যে বাঁশগুলি রয়েছে, এই হচ্ছে সেই বাঁশ। আর অর্থাৎ চলুন আমরা এগোতে এগোতে যাই, এগোতে এগোতে যেতে যেতে দেখাবো। আমরা এই ধসটাও দেখালাম, এরপরে আমরা আরও এগোবো, আরও দেখাবো আপনাদেরকে যে এখানকার মানুষ যা বলছে তাদের কথা মতন ঠিক বলছে কিনা। আমরা যদি ছবিটা আপনাদের না দেখাই আর তুলে ধরি, আপনারা হয়তো বলবেন যে না, যে ঠিকঠাক বলছে না। তবে আপনাদের আমি দেখাই যে এই নদী বাঁধগুলো সত্যি এখানে পাশে রয়েছে যে শুষ্নী নদী, আর শুষ্নী নদীর পাশেই রয়েছে বাদাবন অর্থাৎ জঙ্গল। আর এই বাঁশগুলো, এই হচ্ছে বল্লা, এই বল্লাগুলো দেখতে দেখান তো, এই হচ্ছে বাঁশ, এই আগালি বাঁশগুলো, এইগুলো পোতা ছিল, তবে এই বাঁশগুলোকে আবার কেউ দেখেছি তুলেছে। তো এই বাঁশগুলোর সেই পরিস্থিতি। তবে আমি দেখাই আপনাদেরকে, আমরা যতটাই এগোচ্ছি, এই হচ্ছে নদী বাঁধ। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ডেজার, ডেজারে কাজ হচ্ছে। আর ধীরে ধীরে আমরা এগোতে এগোতে নদী বাঁধ যেতে যেতে দেখাচ্ছি। এক ধারে রয়েছে চাষযোগ্য জমি, আর এক ধারে রয়েছে নদী, আর কিছুটা দূরেই রয়েছে সমুদ্র। অর্থাৎ এই যে পরিস্থিতি, এগুলো ফাটল ধরে গেছে, টান পড়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এগুলো ফাটল ধরে গেছে। আমি পা দিচ্ছি তাই ঢুকে যাচ্ছে, তার মানে কি এই জায়গা ফাটল ধরে গেছে। এই যে ফাটল দেখান, ফাটল এই যে ফাটল ধরে গেছে, অর্থাৎ এই নদী বাঁধের কিন্তু ফাটল ধরে গেছে। এই যে অর্থাৎ আমরা হয়তো দাঁড়িয়ে আছি, হয়তো আমাদেরকে নিয়েই চলে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ আমরাও কিন্তু ঝুঁকি নিয়ে এই জায়গায় খবর করছি, খবর দেখাচ্ছি। মানে এই যে ফাটলটা দেখতে পাচ্ছেন, আমি হয়তো ওই যে আমার ক্যামেরা যিনি ধরে রেখেছে তাকে দেখাতে বলবো, এটা হয়তো নিয়ে চলে যেতে পারে, আমি হয়তো এই নদী মানে ওই নদীতেই চলে যেতে পারি, এরকম একটা পরিস্থিতি। কারণ এটা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটা না ভেঙে না টেনে নিয়ে যায় নদী, এতটাই স্রোত রয়েছে। স্রোত কিন্তু যথেষ্ট রয়েছে, দেখাচ্ছি এই যে একদম পুরো এটা ফাটল সেইভাবে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এটা পুরোটা এইটাই দেখতে পাচ্ছেন, পুরো ধস নিয়েছে। ভাই আমার ক্যামেরা তুমি ধরে আছো, কিন্তু আমি বলবো না এরকম কোনো রিস্ক নিয়ে। আমরা যেহেতু সরাসরি দেখছি, সবাই দেখছে, অর্থাৎ আপনি যদি ক্যামেরা নিয়ে আবার নদীতে চলে যান, তাহলে তো আমার আরও বড় ক্ষতি হবে। আপনার যাওয়ার দরকার নেই, কারণ এটা বড় রিস্কের জায়গা। আমি দেখতে পাচ্ছি এই নদী ফাটল ধরে গেছে, নদী বাঁধ ফাটল ধরে গেছে অলরেডি। এটা যদি কোনো রকমে ধস নিয়ে নেয়, তাহলে কিন্তু চলে যাবে, এরকম একটা পরিস্থিতি। ভাই রিস্ক নিও না, কারণ আমিও বুঝতে পারছি এই যে পরিস্থিতিটা। এই তো সেচ দপ্তরের কি, এটা কি সেচ দপ্তর? ওই তো সেচ দপ্তরে লঞ্চ এসে গেছে, দেখতেই পাচ্ছেন। ওই যে লঞ্চ এসে গেছে, পরিদর্শন করছে, ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে পরিদর্শন করছে, কোথাও ফাটল, কোথাও ভাঙা, কোথায় কি পরিস্থিতি। দুর্যোগ চলছে, সেই দুর্যোগের কারণেই তারা কিন্তু এই যে জায়গাটা ঘোরাঘুরি করে দেখছে। কিন্তু জলের স্রোত দেখে যান, আমি বলেছি না জলের স্রোতটা দেখাও। ওই দপ্তর এই ভাই তুমি ওদিকে যেও না, এখানে কেন রিস্ক
ফেটে গেছে, ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে এটা যদি ধস নিয়ে নেয় তাহলে কিন্তু একটা পরিস্থিতির উপরে পড়তে হবে, তখন কিন্তু হ্যাঁ তুমি ওইটাই থাকো, কারণ এটা ভেঙেছে, এটা পরিস্থিতি। আর এই দপ্তর বোঝা গেল যে নদীবাঁধ যদি এইভাবে ফাটল যদি হয় তো এটা ধস নিতে বেশি সময় লাগবে না, কারণ এটা অলরেডি সেইভাবে ধস নিয়েছে। তো আমি আপনাদের সরাসরি আপনাদের এই কারণে দেখাচ্ছি যে সুন্দরবনে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন সুন্দরবনে যে সমস্ত মানুষ অর্থাৎ এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু আতঙ্কের মধ্যেই দিন কাটায়, কারণ তাদের এই নদীবাঁধের যদি এই হাল হয় আর পাশে রয়েছে চাষযোগ্য জমি, আর চাষযোগ্য জমি যদি সেইভাবেই নোনা জলে প্লাবিত হয়ে যায় তারা খাবে কি, প্রশ্নটা অনেক বড় চিহ্ন। তো যাই হোক, এই যে ফাটলটা দেখালাম আপনাদেরকে, আর কোথাও কোথাও রয়েছে নিশ্চয়ই দেখাবো। ওই যত যাবে এইভাবে নাকি ফাটল, এলাকার মানুষই বলছে যত যাবে নদী বাঁধের ফাটল হয়ে একদম। কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের দেখাতে, এই যে তো বুঝতেই পারছেন যে এই নদী বাঁধের আরও চেষ্টা করছি আমরা যেতে যেতে দেখাই আপনাদেরকে যে কি হাল হচ্ছে। চলুন আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে। পাশে সেচ দপ্তর বলছে এলাকার মানুষ যে সেচ দপ্তরের নৌকো এসে গেছে, লঞ্চ এসে গেছে, তারা পরিদর্শন করছে। দেখান ছবিটা দেখান, আমি ছবিটা দেখাতে বলবো। সেচ দপ্তরে যারা পরিদর্শন করছে এলাকায় কতটা ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে সেগুলো দেখাতে দেখছে, তারা নজর দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে সেটা দেখেই বুঝতে পারছেন, কারণ এই যে ধসটা দেখালাম, আর এগুলো তো খুবই রিস্কের জায়গা, কারণ এইসব জায়গাতে যদি নদীর জল বেড়ে যায় এই অমাবস্যায়, কৌশিকী অমাবস্যায়, তাহলে কিন্তু বড় সড়ো ধস নিয়ে নেবে। আর আমি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতেই পারছেন। তো এইরকম একটা পরিস্থিতি, এটা তো আমরা ধীরে ধীরে অনেকটাই এগিয়ে এসেছি, আবার এগোতে যাব। তো এইভাবে এই এলাকাটা আপনাদের বললাম যে দক্ষিণ 24 পরগনার অ্যাকচুয়ালি হিসেব মতন কিন্তু এটা কাকদ্বীপ বিধানসভা পড়ে। তো কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লক পড়ে, তবে নামখানা ব্লক পঞ্চায়েত সমিতি আর কাকদ্বীপ বিধানসভা। তো এই এলাকাটা ঈশ্বরীপুর দক্ষিণ, আর এখানে এর আগেই তো দুর্যোগ হয়ে বন্যা টন্যা হয়েছিল, এলাকার মানুষই বলছে। তো এই যে এলাকার মানুষ তারা বলছে বন্যা হয়েছে, দুর্যোগ হয়েছে, এবং তারা যে আতঙ্কে রয়েছে, এইভাবেই তাদের দিন কাটাতে হয়। কারণ এই গ্রামের মানুষ তাদের কৃষিকাজ, চাষবাস, মাছ ধরা আর পরিযায়ী শ্রমিক। এখানে তো দেখতে পাচ্ছি একটা গাছ পড়ে গেছে। তবে যাই হোক, আমরা ওই যে বল্লিগুলো দেখাবো, একটু এগিয়ে এলাম, একটু বল্লিগুলো দেখাবো। আমি নিচ দিয়েই যাব, চেষ্টা করি আপনাদের জন্য, একটু কষ্ট করছি। আবার দেখাই আপনাদেরকে এই বল্লিগুলো আপনাদের দেখাই, বুঝতে পারছেন। এই বৃষ্টি বাদল দিনে একটু যদিও এখনও সেই মতন বৃষ্টিটা আসেনি, এখনও সেইভাবে হয়নি। তবে যাই হোক, এই হচ্ছে আকালি বাঁশ, আর হচ্ছে ইউসুর যে সেলাই করা, যেটাকে সাইডে দেওয়া হয়, এটা একটু দেখাতে বলবো। আমার যিনি ক্যামেরা ধরে রেখেছেন, এইটা হচ্ছে ইউসি, মানে পাশে দেওয়া হয়, আর এই হচ্ছে আগালি বাঁশ। তো এইভাবেই আটকে দিতে হয়, দিলেই যদি জল আটকে যায়। তো এভাবেই কাজ চলে, আর দেখেই বুঝতে পারছেন। এই বস্তা রয়েছে, মাটি ফাটি ভরে ওখানে একটু ফেলে দিল, তারপরে এইভাবে কাজ হয়ে গেল। তার মানে সবই বোঝা গেল এই ডেজার গাড়ি, চেন গাড়ি, মানে এই বর্ষাকালে চেন গাড়ি ছাড়া তো কাজ করতে পারবে না। তো এ ঠিক এইভাবেই কিন্তু চলে। তো যাই হোক, এই আমরা তো অনেকটাই পৌঁছে গেছি, কাজ চলছে, আর এখন বর্ষা পড়ার জন্য কাজ বন্ধ রয়েছে। আর এই যে দপ্তর, তবে আবার ধস নিয়ে নিয়েছে এদিকে। তো মানে যতটাই এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি। তো তবে এই যে অনেকটা চেষ্টা করেছি, নিজেকে কন্ট্রোল করে এগোচ্ছি, তবে এই ধস আর যেতে পারবো না কতটা। তবে আমি যে এইভাবে যাচ্ছি কষ্ট করে, বুঝতেই পারছেন কি পরিস্থিতি। আর এইগুলো তো বৃষ্টির জলে পুরো ডুবেছে। আমার যিনি ক্যামেরা আছে, পুরো মিষ্টি জলে বন্যা হয়ে গেছে, দেখেছেন, মিষ্টি জলে বন্যা হয়ে গেছে। আর আমি এগোতে যাচ্ছি, আর পাশে দপ্তরের লঞ্চ চলছে। ওইটি দপ্তরের লঞ্চ দেখান, ইরিগেশন দপ্তরের লঞ্চ। আর এদিকটা তো আবার সেই বৃষ্টির সময় কাজ হলে মাটিতে বসে কিছুটা, তবে ফাটল ধরে যায়। এটা ফাটল ধরেছে দেখলাম,
তো তো এই যে চাষযোগ্য জমিরও হাল যেমন, সেটা দেখে বুঝতে পারছেন। আমি তো কাদা ফাদা ঘেটে চেষ্টা করছি, অনেকটাই পৌঁছে গেছি, অনেক দূর পৌঁছে গেছি। তো মানে বোঝা গেছে এই যে মাটি পা দিলে মাটিটা বসে যাচ্ছে, আমরা যে মাটিতে পা দিচ্ছি সে মাটিটা বসে যাচ্ছে, এই দেখেছেন বসে যাচ্ছে এইভাবেই। তবে এই যে একটা ধস নিয়েছে, আবার এদিকে ধস নিয়েছে, তো এইভাবেই তো বাঁধ হয়েছে। দেখেই বুঝতে পারছেন, ছবি দেখে বুঝতে পারছেন। আপনারাই ঠিক করুন যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ। এইভাবেই হয়েছে, এইভাবে ধস হচ্ছে, এদিকে যাচ্ছে কখনো কখনো এদিকে হচ্ছে। এই যে খুঁটিগুলো পোতা রয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। আমি আর এই চাষযোগ্য জমিগুলো একটু দেখাতে বলবো আর একবার। এগুলো পুরো মিষ্টি জলে বন্যা হয়ে গেছে, এই যে মিষ্টি জলের বন্যাটা প্রায় হয়ে গেছে। অর্থাৎ বোঝা গেল যে মিষ্টি জলের বন্যার পাশাপাশি যদি নোনা জল, আজকে যেহেতু অমাবস্যার কটাল, আর যদি জল বেড়ে যায় তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই এলাকায় হয়ে যাবে। নোনা জল আর মিষ্টি জল দুটো পাইলে বন্যা হয়ে যাবে। কারণ পরিস্থিতি তো অলরেডি দেখাচ্ছি যে ধান গাছ যেগুলো লাগানো হয়েছে, গাছগুলো দেখতে পাচ্ছি না আমরা। এটা দেখাও তো, গাছগুলো দেখাও। আর একটু যাওয়া যাবে তো চলো, আমি অনেক কষ্ট করে তো এত দূর পর্যন্ত পৌঁছে গেলাম। লাইভ আছি, এখনো লাইভ চলছে আমার। তো লাইভ দিতে দিতেই তো এতটা চলে এলাম। আমি গ্রামের মানুষ, গ্রামীণ কৃষি শিল্প সমাচার এই হচ্ছে নিয়ে চলে আসি। আপনার এখানে বাড়ি তো? এই যে এ তো মিষ্টি জলে বন্যা হয়েছে, এটা এদিকে দেখান। হ্যাঁ বলুন। মিষ্টি জলে বন্যা হয়ে গেছে তো? হ্যাঁ। তারপরে এদিকে তো নোনা জল বাড়ছে আজকে, যেহেতু অমাবস্যা। অবশ্যই আজকে অমাবস্যা, তো এই তো নদী বাঁধা হয়েছে, বাঁধ তো বাঁধা হয়েছে অফুরন্ত, এবং জলও বেড়েছে। মনে হচ্ছে ওদিকটা তো ভেঙে গেছে কিছুটা, দেখছেন আপনারা। ঠিক আছে, এবার জমির জলও দেখেন, মিষ্টি জলে বন্যা প্রায় হয়েই গেছে, পুরো চাষের জমি পুরো গেছে। কি হবে বলতে পারছি না। এই জল যদি আবার বাড়ে তাহলে কি হবে? কি হবে, জলটা ঢুকে যাবে, আর কি করবো আমরা। মানে একাধিক বন্যার দুর্যোগের শিকার হতে হয়েছে। হ্যাঁ অবশ্যই হতে হয়েছে, আমাদের প্রতিটা মানুষই জানে। আচ্ছা, আপনাদের কি শুধু চাষবাস? এটাই চাষ, শুধু চাষবাস, আর কি। মানে এখানে জীবন জীবিকা কি? এর জীবন জীবিকাই চাষবাস, কৃষি জমি, আর কিছু না। এরাই করে খেতে হয় সবাইকে। এটা চলে গেলে মানুষ সব হাহাকার পড়ে যাবে একদম। কি বলছে? কি নাম আপনার? আমার নাম ভোলানাথ জানা। এখানে বোঝা গেল যে যদি এই জমির যদি চাষযোগ্য জমি যদি জলে আবার ঢুকে যায় বা যে হয়ে যায়, তাদের চাষযোগ্য জমি চলে যাওয়া মানে, হারিয়ে যাওয়া মানে তারা আর খেতে পাবে না, একদম মানে বোঝা গেল। তো যাই হোক, এই যে চলে এলো একটা লঞ্চটা ছবি দেখালাম, দেখলেন। এইবার আমরা ধীরে 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 এগোতে থাকবো ওই সেই জায়গা যেখান থেকে আমরা শুরু করেছিলাম। তো ইতিমধ্যে আমরা সেখানেই পৌঁছই। তো দেখালাম এই রাস্তার কি হাব, কি ভাব, কি অবস্থায় রয়েছে। আর আমার ছাতা আমার সে ভাই রেখেছে। এবারে আমরা ধীরে ধীরে ওই সেই মাথাতে যাব। আর ওই দিকে একটু দেখাবো সপ্তমুখী নদীর ওই দিকটা দেখান, যেখান থেকে ট্রলারগুলি গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। ওইটা সপ্তমুখী নদী তো, একদম সপ্তমুখী নদী দেখতে পাচ্ছেন, ওই যে সপ্তমুখী নদী। আপনারা তো নিশ্চয়ই লাইভটা দেখছেন, কোথা থেকে দেখছেন। আর এই রকম একটা কঠিন পরিস্থিতির মোকাবেলা এখানকার মানুষজন করে। আর আমি কিন্তু সেই এলাকায় পৌঁছে যাই আর আপনাদের দেখাই। সরাসরি সম্প্রচার যখন আমি করি, আপনাদেরকে বলি আমরা গ্রামে পৌঁছাই, গ্রামের মানুষের কথা শুনি, তাদের কথা আপনাদের কাছে তুলে ধরি। সম্পূর্ণ বক্তব্য তাদেরই। আমরা চেষ্টা করি তাদের কাছে তাদের কথাগুলি যখন তুলে ধরি, তখন তাদের এই জায়গায় এসে আপনাদের কেমন লাগে আপনার কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। যে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। কারণ আমরা ওইখানেই পৌঁছই যেখানে প্রত্যন্ত গ্রামের মানুষ অতি সহজ সরলভাবে জীবনযাপন করেন। আর তাদের একমাত্র উপায় হচ্ছে এই যে এখন চলুন